বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি নিয়ে শঙ্কা। বিশ্লেষকরা বলছেন, ভর্তুকিতে চাপ কমলেও কমবে না চাহিদা। বারবার পেছালেও 2029 সালে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু করতে চায় সরকার। থাকবে বিভিন্ন দেশের ক্রুড পরিশোধনের ব্যবস্থা। কক্সবাজারে থামছে না তেলের সংকট, পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বিশেষ বিবেচনায় জ্বালানি সরবরাহ বৃদ্ধির দাবি। এবং সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর কাল প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। 2 দশক পর যাবেন পৈতৃক ভিটায়। সংকটের মধ্যেই দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিজেল লিটারে 15, পেট্রোল 19 ও অকটেনে 20 টাকা বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে, পরিবহন খরচ সহ বাড়বে কৃষি উৎপাদন ব্যয়ও, এমনটাই বলছেন সাধারণ মানুষ। এদিকে এই সিদ্ধান্তে সরকারের ভর্তুকিতে চাপ কমলেও চাহিদা কমবে না বলে মনে করেন বিশ্লেষকরা। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালিসিসের প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলছেন, তেলের মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের কাছে বিকল্প ছিল না। তিনি আরও বলছেন, জ্বালানির মজুত সক্ষমতা লক্ষ্যমাত্রা অনুযায়ী বাড়ানো হয়নি, তাই আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো সংকটই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে। জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাওয়ায় ভর্তুকির চাপ কমাতে বাংলাদেশ সরকারকে এই মূল্য সমন্বয় করতে হয়েছে। ট্রান্সপোর্ট সেক্টরে যদি ইলেকট্রিক ভেহিকেলে ট্রানজিশন করা হয় তাহলে এই জ্বালানি তেলের ব্যবহার কমবে। আমাদের এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। সেটা যদি করা সম্ভব হয় তাহলে আমরা যথেষ্ট পরিমাণ ডিজেল এবং অন্যান্য জ্বালানি ব্যবহার কমানোর সুযোগ পাবো। তেলের সংকট নিয়ে জানাতে আমাদের সাথে বরিশাল ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, কাল তো নতুন করে তেলের দামের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তো গত কয়েকদিনের আমরা যে চিত্রটা দেখেছি, তেলের দীর্ঘ লাইন, অনেকে ঘন্টার পর ঘন্টা, এমনকি একদিনও পেরিয়ে গেছে তেল নিতে। তো এই মূল্য বৃদ্ধির পর আজকের পাম্পের চিত্র কেমন দেখছেন, আর এই নতুন দাম নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন বরিশালবাসী, জানাবেন বিস্তারিত। সাথী, গতকাল আমরা বরিশাল নগর ছাড়াও আশেপাশের জেলাসমূহে যে পেট্রোল পাম্পের চিত্র দেখেছি, সেখানে আমরা নিজেরাই খুঁজে তেল পাইনি এবং দীর্ঘ লাইন ছিল সেখানে, এবং রেশনিং করে যে তেল দিচ্ছিল, বিগত দিনে আমরা দেখেছি 200 টাকা রেশনিং করে তেল দিচ্ছে, তবে গতকালকে কিন্তু সেই সংকট চরমে পৌঁছায়, মানে 100 টাকা রেশনিং করে তারা তেল দিচ্ছিল। তবে রাতে যে তেলের মূল্য বৃদ্ধি 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, তারপর থেকে এখন সকালে দেখেছি যে এখানে তেল দেওয়া হচ্ছে, তেলও রয়েছে, বাইকার আসছেন, তারা তেল নিচ্ছেন 200 টাকা কিংবা তার থেকে বেশি টাকারও কিন্তু তেল দেওয়া হচ্ছে। তো আপনাকে জানিয়ে রাখি, যেটি এখনও জ্বালানি তেলের যে দাম, বিশেষ করে এখানে ডিজেলের দাম 100 টাকা থেকে 115 টাকা করা হয়েছে। অকটেনের দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে, অকটেন 120 টাকা থেকে 140 টাকা, এবং পেট্রোল 116 টাকা থেকে 135 টাকা করা হয়েছে। পাশাপাশি কেরোসিনের দামও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, জনজীবনে একটা নেতিবাচক প্রভাব পড়বে বলেও আমরা মনে করছি। আচ্ছা, তেলের দাম যে বৃদ্ধি করা হয়েছে, আপনাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বা কী ধরনের প্রতিক্রিয়া এই বিষয়ে? তেলের দাম বৃদ্ধি আমাদের কাছে ভীষণ, আমরা সরবরাহটা পর্যাপ্ত চাই, আমরা যেন প্রয়োজন মতো তেলটা পাই, এইটা আমাদের মুখ্য উদ্দেশ্য। দাম বাড়ছে, বিশ্ববাজারে দাম বাড়ছে, সে সাথে সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে আমাদের সরবরাহটা যেন নিশ্চিতভাবে পাই। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি শুনছিলাম যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেটি তাদের কাছে আসলে বিষয় মনে করছে না, যেহেতু দীর্ঘ সংকট ছিল। তবে এখানে যে তারা যেন নিরবিচ্ছিন্ন তেল পান সে বিষয়ে কথা বলছেন। আমি আরেকজনের সাথে কথা বলবো। যেহেতু এখানের বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে, তেলের দাম বৃদ্ধিতে কী ধরনের প্রভাব পড়বে এবং বাইকারদের কী ধরনের প্রভাব পড়বে? প্রভাব তো পড়বেই, কারণ আমরা তো এই যে এত দামে তেল কিনা তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা তো সামান্য বেতনের চাকরি করি, তাই না? তো আমাদের উপর একটা বড় একটা প্রভাব পড়বে। যেমনটি শুনছিলেন, আবার অনেকে বলছেন যে তাদের জীবনযাত্রায় অনেকটাই প্রভাব পড়বে। আপনাকে জানিয়ে রাখি যে বিশাল কৃষি প্রধান এবং এখানে মৎস্যজীবীরা রয়েছেন, সেখানে কৃষি উৎপাদন এবং মৎস্য ক্ষেত্রে একটা প্রভাব পড়বে, এবং চেইন রিয়াকশন যেটি বলে, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। গণপরিবহন তো প্রভাব পড়বেই, এবং দক্ষিণাঞ্চলে অনেক রয়েছে বাইকার, সেখানে পরিবহন ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়বে। পাশাপাশি আরও জানিয়ে রাখি যে এখানে যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে বলেও অনেকের ধারণা
করছেন। একই সাথে অনেকে যারা সচেতন মহল তারা বলছেন যে এই জ্বালানি তেলের যে সরবরাহ কিন্তু অর্থনীতির একটা রক্ত সঞ্চালনের মতো, কেননা এর উপর নির্ভর করে কিন্তু দেশের অন্যান্য জিনিসপত্রের দাম কিন্তু ওঠানামা করে। সেক্ষেত্রে সচেতন মহল আরও বলছেন যে যাতে মুদ্রাস্ফীতি বৃদ্ধি না পায়, বিশেষ করে যে অর্থনীতির চাকাকে এমনভাবে সক্রিয় রাখতে হবে এবং জ্বালানি তেলের সংকট কাটাতে বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। পাশাপাশি এই মুহূর্তে যেটি করণীয় যে আমদানি নিরুৎসাহিত করে রপ্তানি আমাদের বৃদ্ধি করতে হবে এবং যে পরিস্থিতিতে এই সার্বিক বিষয় সামাল দেওয়া হয় সেই পদক্ষেপ নেওয়ার কিন্তু আহ্বান করেছেন সচেতন মহল। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে সাথী। ধন্যবাদ জিয়াদ। আমরা শুনছিলাম বরিশালের খবর। এবার নারায়ণগঞ্জের খবর জানবো সহকর্মী সাবিত আল হাসানের কাছ থেকে। সাবিত, আপনি তো নারায়ণগঞ্জের ফতুল্লার যমুনা ওয়েল ডিপোতে আছেন। তো আমাদের আগের বরিশালের সহকর্মী যেমনটা জানাচ্ছিল যে দাম বৃদ্ধিতে কিন্তু মানুষের এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। কেউ দাম বৃদ্ধিতে জীবনযাত্রার যেমন প্রভাবের কথা বলছেন, আবার অনেকে বলছেন যে দাম বাড়লেও যেন সরবরাহটা নিশ্চিত থাকে। তো আপনি তো যমুনা ওয়েল ডিপোতে আছেন, সেইখান থেকে যারা তেল নিতে আসছেন চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা, দাম নিয়ে কি বলছেন, সব মিলিয়ে তথ্য জানাবেন। ধন্যবাদ সাথী। ঠিক শেষ কথা যেটি বললেন যে দাম বৃদ্ধি পেলেও চাহিদা অনুযায়ী যাতে সরবরাহ ঠিক থাকে সেই প্রত্যাশাই কিন্তু করছেন নারায়ণগঞ্জের মানুষ। এবং আমি নারায়ণগঞ্জের ফতুল্লার যমুনা ডিপোর সামনে দাঁড়িয়ে এমনই কথা শুনেছি এখানকার যারা লরি চালক রয়েছেন তাদের কাছ থেকে। তারা ইতিপূর্বে যখন দিনে প্রায় 13,000 লিটার সরবরাহ করতে পারতেন ট্রাকের মাধ্যমে, সেখানে তারা বর্তমানে 4 থেকে 4,500 লিটার সরবরাহ করতে পারছেন, তাও সপ্তাহে 1 থেকে 2 দিন মাত্র। ফলে পাম্পে পৌঁছানো মাত্রই তেল শেষ হয়ে যাচ্ছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে এবং দীর্ঘ লাইন কিন্তু থেকেই যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এখানে বেশ কয়েকজন লরি চালক রয়েছেন, তারা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন কখন তাদের সিরিয়াল আসবে এবং কখন তারা নির্ধারিত স্থানে গিয়ে তারা তেল সংগ্রহ করতে পারবেন। নারায়ণগঞ্জে এই মুহূর্তে জ্বালানি তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে এবং আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে জ্বালানি তেলের কারণে নারায়ণগঞ্জ শহর এবং নারায়ণগঞ্জ বন্দরের মধ্যে যে ট্রলার চলাচল রয়েছে সেই ট্রলার চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়েছে। গতকাল বিকেলেই ট্রলার যে ইজারাদার রয়েছে তিনি জানিয়েছেন যে পর্যাপ্ত মাত্র 140 লিটার ডিজেলের অভাবে তারা ট্রলার ঠিকভাবে চালাতে পারছেন না এবং যে কারণে সেই পুরো প্রভাবটা আসলে মাঝিদের উপর পড়তে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি যে লরিগুলো আছে সেগুলো দাঁড়িয়ে আছে এবং তারা অপেক্ষায় আছে কখন তাদের সিএল আসবে এবং কখন তারা নির্ধারিত জ্বালানি সংগ্রহ করে তারা পৌঁছে যাবেন নির্ধারিত পেট্রোল পাম্পে। আমরা কথা বলতে চাই এখানকার যারা লরি চালক রয়েছেন তাদের সাথে। আপনারা তো দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন, সরবরাহ কি রকম আছে এই মুহূর্তে জ্বালানি তেলের? জ্বালানি তেলের সরবরাহ একদম কম, তেলই পাওয়া যায় না। আমাদের চাহিদা 27,000 লিটার, আমরা পাই মাত্র 13.5 4.5। গভর্নমেন্ট এইভাবে দেয় না আমাকে, আগে চাহিদা নাই আমাকে অবস্থা করুনই দেন না, গাড়ি শয়ে গাড়ি বসা। এখানে পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তাদের চাহিদার অনুযায়ী কি আসলে পূরণ করতে পারা যাচ্ছে কিনা? না না, সেইভাবে আমাকে চাহিদা যেভাবে আমরা ওইভাবে পাচ্ছি না। শুনছিলেন যে যেই পরিমাণ চাহিদা তাদের রয়েছে সেই চাহিদা তারা আসলে পূরণ করতে পারছে না, ফলে নতুন দাম বৃদ্ধির পরও সেই যে সংকট যেটা দেখা যাচ্ছে সড়কে সেই সংকটটা খুব দ্রুত কাটবে কিনা তা কিন্তু এখন আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লা যমুনা অয়েল ডিপোর সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাথী, ধন্যবাদ সাবিত। আমরা এতক্ষণ জ্বালানি সংকটের কথা শুনছিলাম, আর এই জ্বালানি সংকটের সাথে একই সাথে দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় লোডশেডিং। সেই লোডশেডিং এর খবরই জানাবেন কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, এই তীব্র জ্বালানি সংকটের মধ্যেই শুরু হয়েছে গরমের সাথে দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং এর যে দুর্ভোগ, সেই কিশোরগঞ্জে দিনে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে, আর এছাড়া এই লোডশেডিং এর কারণে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, জানাবেন বিস্তারিত। সাথে আপনি যেমনটা বলছিলেন, আসলে সারা দেশেই কিন্তু যে তীব্র লোডশেডিং যে তীব্র আকার ধারণ করেছে, তারই ধারাবাহিকতায় কিন্তু কিশোরগঞ্জেও তীব্র আকারই ধারণ করেছে। কিশোরগঞ্জ, আপনি জানেন যে কিশোরগঞ্জে কিন্তু দুটি প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ করে থাকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি। আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতিতে। আসলে পল্লী বিদ্যুতের যে তীব্র আকার ধারণ করেছে সেটা সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে কিন্তু হাওর অঞ্চলের লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন দিনে অন্তপক্ষে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ তারা কিন্তু পাচ্ছেন না। এছাড়াও দিনের বেলায় কিন্তু তাদের ফ্যান তো ঘুরছেই না, বরং তাদের ফ্রিজে থাকা যে খাবার
সহ বিভিন্ন জিনিস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি কথা বলেছিলাম এই হাওড় অঞ্চলের সহ বিভিন্ন উপজেলা অটোরিকশা চালকদের মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তাদের আসলে অটোরিকশাগুলো চার্জ দেওয়ার মতো বিদ্যুৎ কিন্তু তারা পাচ্ছে না। তাদের ব্যাটারিগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আমি কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের যে নির্বাহী প্রকৌশলী, তিনি আমাকে জানিয়েছেন আসলে চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না পাওয়ায় কিন্তু এই তীব্র লোডশেডিংয়ের ধারণ করেছে। এছাড়াও কিন্তু শহরের যে অর্থাৎ শহরে যে লোডশেডিংয়ের মাত্রা সেটিও কিন্তু তীব্র আকার ধারণ করেছে। সেখানেও কিন্তু দিনের টানা 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎও কিন্তু পাচ্ছেন না শহরবাসী, এমনটাই আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে জানানো হয়েছে। সাথে এছাড়াও যদি আপনাকে বলতে যাই, শহরে কিন্তু যে পরিমাণ অটোরিকশা রয়েছে সেই অটোরিকশার পরিমাণও কিন্তু কমে গেছে এবং তাদের বক্তব্য হচ্ছে আসলে পর্যাপ্ত পরিমাণ চার্জ দিতে না পারায় কিন্তু এই প্রভাব পড়েছে। এছাড়াও শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিদ্যুতের বিভিন্ন সময়ে বিদ্যুতের যে পরিমাণ চাহিদা তার অর্ধেকও মিলছে না বলে শহরের থেকেও আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া যদি আপনাকে বলতে চাই, হাওড় অঞ্চলের বিশেষ করে হাওড় অঞ্চলে বিশেষ করে একটু আসলে বৃষ্টির আভাস দেখলেই এমনিতেই কিন্তু বিদ্যুৎ থাকে না। তার মধ্যে এই যে সারা দেশে যে লোডশেডিং ধারণ করেছে, এই লোডশেডিংয়ে কিন্তু লোডশেডিংয়ের প্রভাব কিন্তু আরও বেশি পড়েছে, যার ফলে তারা কিন্তু নিয়মিত 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন না। এমনকি তারা আমাকে জানিয়েছেন যে আসলে মোবাইল চার্জ দেওয়ার জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, আসলে তারা সেটিও অর্থাৎ তাদের মোবাইলের যে ব্যাটারি সেটিও আসলে পর্যাপ্ত পরিমাণ চার্জ দিতে পারছেন না বলে আমাদেরকে জানানো হয়েছে। সাথী, কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ রুকেল। অর্থ সংকট ও নানা জটিলতায় 1.5 দশকেরও বেশি সময় ধরে বারবার পিছিয়েছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট প্রকল্প। তবে এবার 2029 সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে আগামী মাসে। এই ইউনিট চালু হলে শুধু তেল পরিশোধন বা আর্থিক সাশ্রয় নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা 70 লাখ টনের বেশি। এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি প্রায় 20% পূরণ করে। বাকি তেলগুলো পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়। ইস্টার্ন রিফাইনারি মধ্যপ্রাচ্য ছাড়া অন্যান্য দেশের ক্রুড পরিশোধন করতে পারে না। আমদানি করা ক্রুড পরিশোধন করে পেট্রোল, অকটেন, ডিজেল, বিটুমিন, এলপিজি, জেট ফুয়েল সহ 17 ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট উৎপাদন করা হয়। 1968 সালে নির্মিত ইস্টার্নের দ্বিতীয় ইউনিট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয় 2010 সালে। 15 বছর ধরে ঢিমেতালে চলা প্রকল্পটির বাস্তবায়নে নির্মাণ ব্যয় 42,000 কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার 2025 সালের শেষের দিকে 31,000 কোটি 57 লাখ টাকা খরচ করে রিফাইনারি সম্প্রসারণ প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেয়। দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের জন্য প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। আমাদের ইস্টার্ন রিফাইনারি একটা এক্সপানশন করার একটা কথা ছিল ইউনিট 2, সেটা যদি বাস্তবায়িত হতো তাহলে এই হরমুজ প্রণালী রিলেটেড ক্রুড ছাড়া আরও অন্যান্য দেশের ক্রুডও এখানে রিফাইন করা যেত। তো আমাদের এখন অবিলম্বে দ্বিতীয় রিফাইনারি করার দিকে যেতে হবে। মধ্যপ্রাচ্যের ক্রুডের পাশাপাশি অন্যান্য দেশের ক্রুডও পরিশোধনের ব্যবস্থা থাকবে নতুন এই রিফাইনারিতে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সেকেন্ড ইউনিট, যেটির কাজ অচিরে শুরু হবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ, সেই ইউনিটটা যদি আমরা চালু করতে সক্ষম হই তাহলে আপনারা দেখবেন সক্ষমতা বাড়বে, ভিন্ন ভিন্ন সোর্সের ক্রুড রিফাইন করবার ক্যাপাসিটি থাকবে, সেই প্রযুক্তি আমরা ইনকর্পোরেট করবো ইনশাল্লাহ। প্রস্তাবিত দ্বিতীয় ইউনিট চালু হলে দেশে পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন সক্ষমতা হবে দ্বিগুণ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে জ্বালানি তেলের সংকট বেড়েই চলেছে। সমস্যা আরও প্রকট হলে পর্যটন খাতেও পড়বে নেতিবাচক প্রভাব। ভেঙে পড়তে পারে নগরীর গণপরিবহন ব্যবস্থাও। এ অবস্থায় দেশের প্রধান পর্যটন কেন্দ্র ও বিপুল সংখ্যক রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল হওয়ায় বিশেষ বিবেচনায় তেল সরবরাহ বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় সারি সারি গাড়ি। শুধু কক্সবাজার শহরের নয়, এমন চিত্র পুরো জেলার।
2, 3 বা 4 থেকে 5 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষার পরও কেউ জানেন না কখন পাবেন কাঙ্ক্ষিত তেল। দীর্ঘ অপেক্ষার পর অনেক সময় তেল ফুরিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় পাম্প। তখন হতাশ হয়ে ফিরতে হয় অনেককে। আবার কোনো পাম্প তেলের সরবরাহ না পেয়ে থাকছে বন্ধ। এখানে পাম্প আছে 3টার মধ্যে আপনার 2-3টা বন্ধ থাকে, একটা খোলা থাকে। তাহলে আমি বাকি তেলগুলো আমার ম্যানেজ করতে সারা রাত চলে যায়। এটা লাইনে দইরা মানে অনেক কষ্ট হচ্ছে, গাড়ি গিয়ে দাগ হয়ে যাচ্ছে, আরো মানে লাইনে দইরা এত কষ্ট করে আইরা তারপর 100 টাকা যেটা তো ডুবে। গ্রাহকরা জানান দীর্ঘ সময় অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আর যা পাওয়া যাচ্ছে তা আবার চাহিদার তুলনায় অপ্রতুল। আমি শুক্রবার শনিবার সময় পাই, একবার যদি টাঙ্কি ফিল আপ করে দিলে আমাদের হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আর গিয়াতে আসতে হবে না, ফিলিং স্টেশনে আসতে হবে না। 100 টাকা তেল দিছে, আমি সিরিয়াল ধরে যে ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে আমার 100 টাকা তেল শেষ। চাহিদা মতো তেল সরবরাহ না থাকায় বেগ পাওয়ার দাবি পাম্প কর্তৃপক্ষের। বিশ্ববাজারে যেটা তেল সংকট হয়েছে, এটা সরকারের নীতিমালা মেনে আমাদের চলতে হচ্ছে। কাস্টমার নিয়ে আমাদের প্রত্যেক দিন তর্কাতর্কি হয়। জ্বালানি সংকট আরো প্রকট হলে আছে পর্যটন খাতেও বিরূপ প্রভাব পড়ার শঙ্কা। ঈদ পরবর্তী অবস্থায় পর্যটকরা এখানে ঘুরতে আসেন বিভিন্ন জায়গা থেকে, তো সেই হিসাবে হোটেল মোটেল জন থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, এবং ঢাকা চিটাং থেকে বিভিন্ন জেলা থেকে গাড়ি আসে, ওই গাড়িগুলোতে অতিরিক্ত কিছু চাহিদা দরকার। পর্যটন জেলা হিসেবে বিশেষ বিবেচনায় তেল সরবরাহ বাড়ানোর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরের এক ফাঁকে যাবেন গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের পৈতৃক ভিটায়। সরকারি নানা কর্মসূচি অংশগ্রহণ শেষে পা রাখবেন স্মৃতি বিজড়িত জিয়া বাড়িতে। দীর্ঘ 2 দশক পর ঘরের ছেলেকে কাছে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত বাগবাড়িবাসী। আমাদের এই বাগবাড়িতে, ওনার বাড়িতে উনি আসছেন প্রধানমন্ত্রী হয়ে। এলাকাবাসী এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে যে বাড়ি বাড়ি নায়ের আসা শুরু হয়ে গেছে। ছেলেবেলেরা কি করবে সেটা চিন্তা ভাবনা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখতে তার নিজ গ্রামের মানুষের উদ্গ্রীবের বহিঃপ্রকাশ এমনই। বগুড়া শহর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জিয়া বাড়িতে তারেক রহমান প্রথম এসেছিলেন 1984 সালে মায়ের সাথে। সেই স্মৃতি আজও জলজল করছে অনেকের চোখে। খালেদা জিয়া মনে করেন যে আইলো, তার 2 ছেলেগুলি আসিয়া ওই বাগবাড়ি ওই যে বিল্ডিংয়ের সামনে ওইটি মিটিং করে, সাদা কাপড় পরে, মানে বিবিধ পোশাক পরে। তার 2 ছেলে সারা গ্রাম সাইকেলে সারা দিন আসলো। সবশেষ 2 দশক আগে পৈতৃক ভিটায় পা পড়েছিল বিএনপি চেয়ারম্যানের। তবে ঘরে ফেরা না হলেও নিজ মানুষগুলো থেকে কখনোই সরে যাননি দূরে। ভার্চুয়ালি কিংবা ফোনে খোঁজ রেখেছেন প্রিয়জনের। যদিও তাকে কাছে পাওয়ার আগ্রহ কখনোই ফুরায়নি বাগবাড়িবাসীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে বগুড়ায় গেলেও তখন নিজ বাড়ি যাওয়া হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। জিয়া পরিবারের সন্তান শেখরে ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে। ঘরের ছেলের আগমনকে ঘিরে এবার বাগবাড়িবাসীর আবেগটা একটু বেশি। বাপ মরে গেছে, মা মরে গেছে, এখন মায়না দেশ চাচ্ছে, আমরা খুশি বাবা। আমাকে চলে আসছে বাড়ি, আমরা এখন খুশি হয়ে গেছি। তাই রহমান প্রথম আসছে, আসে খালটা আমাকে কাটবি। আমরা এখানে বসবাস করি, গা বা ধোয়াত সব দিকে মাছ টাছ পাবো, সবই পাবো আমরা মনে করেন এই খালটা। আগামী 20 এপ্রিল বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশা স্থানীয় বিএনপি ও বিশিষ্টজনদের। আমার বিশ্বাস 20 তারিখে এসে বগুড়ার যেগুলো উন্নয়নমূলক কাজ করা দরকার সে কাজগুলো উনি হয়তো ঘোষণা দিবেন। এটা আমি মনে করি যে বগুড়াবাসীর যে 20 তারিখে আসবে প্রধানমন্ত্রী হওয়ার পরে বগুড়াবাসী মানে আলতামুল মাঠে খানায় খানায় পূর্ণ করে তার বক্তব্য শুনবেন। যখন উনি বগুড়া এসেছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত উনি বগুড়ার উন্নয়নের জন্য চেষ্টা করে দিয়েছেন। তা আমরা আশা করি যে এবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবার আমাদের সেই স্বপ্ন পূরণ করবে, এই প্রত্যাশা করছি বগুড়া। শেকরের টানে বাগবাড়িতে প্রধানমন্ত্রী ফিরে আসবেন বারে বারে, এমন প্রত্যাশাই স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহন আকন্দ। কথা বলবো তার সাথে। মোহন, 2 দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমান ফিরছেন পৈতৃক ভিটায়। তার আগমন ঘিরে প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে তো জানাবেন, পাশাপাশি বগুড়াবাসীর উচ্ছ্বাসের কথাও। সাথী, আপনাকে ধন্যবাদ। তারেক রহমান প্রধানমন্ত্রী আগামী কাল বগুড়া আসছেন।
বগুড়ায় উনি বগুড়া শহর এবং বাগবাড়িতে ওনার জন্মভূমি যেটা মোট 9টি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে সবচেয়ে বড় যে কর্মসূচি সেটা হলো যে বগুড়া 150 বছর প্রাচীন বগুড়া পৌরসভাকে উনি সিটি কর্পোরেশন উন্নীত করবেন। আমি রয়েছি সেই পৌরসভা চত্বরে, আপনি দেখতে পাচ্ছেন যেখানে প্রস্তুতি চলছে, যে নাম ফলক যেটা রয়েছে যে সিটি কর্পোরেশন, সেই নাম ফলকটাকে ঘিরে রাখা হয়েছে এবং এটাকে উনি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা হচ্ছে বগুড়ার যতগুলো প্রকল্প রয়েছে সবচেয়ে বড় প্রকল্প, এটা উন্নয়নের যে মাইল ফলক বলা হচ্ছে। এই সিটি কর্পোরেশন কিন্তু অনেক দিনের দাবি ছিল কিন্তু কখনো করা হয়নি, বাংলাদেশ সবচেয়ে বড় পৌরসভা আয়তনের দিক থেকে। তো এই পৌরসভাকে 150 বছর পর সিটি কর্পোরেশনে রূপান্তর করা হচ্ছে, এই বিষয়ে যে সার্বিক প্রস্তুতি এটা আমি শুনবো এখন আমরা বগুড়া পৌরসভার যে নগর পরিকল্পনাবিদ আল মেহেদি কাছে। আপনি যদি বলতেন একটু। যে ধন্যবাদ। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন এবং বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন, অবশিষ্ট বগুড়া পৌর সিটি কর্পোরেশনের নাম ফলক উন্মোচন করবেন। এর পাশাপাশি জেলা প্রশাসন এবং আমরা জানিয়েছি পৌরসভা চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করবেন। এটি হচ্ছে আসলে প্রোগ্রাম মূলত। তো আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং বগুড়ার সিটি কর্পোরেশন ঘোষণা করে 150 বছর পরে 150 বছরের একটি মাহেন্দ্রক্ষণে বগুড়া সিটি কর্পোরেশন দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে আবির্ভূত হবে। আপনার সার্বিক প্রস্তুতি বলতেন যে এই ঘোষণার মাধ্যমে কি ওয়ার্ডের সংখ্যা বাড়বে কিনা? এখন তো 21টি ওয়ার্ড রয়েছে। না, আপাতত কোনো ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি হচ্ছে না। বিদ্যমান বগুড়া পৌরসভায় বগুড়া সিটি কর্পোরেশন হচ্ছে। আপনারা জানেন বগুড়ায় বর্তমানে আমাদের যে পৌরসভাটি রয়েছে সেখানে মোট 75টি মৌজার সিট রয়েছে, মোট 81টা সিট ছিল, 56টি মৌজা। তো সম্পূর্ণ মৌজাগুলোকে ইতিপূর্বে 2006 সালে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তখন তিনি এটি এক্সটেন্ড করেছিলেন 2006 সালে। 2007 সালে যেটি গেজেট নোটিফিকেশন হয় সেই এরিয়াতেই বগুড়া সিটি কর্পোরেশন হচ্ছে। সাথী, আপনি শুনছিলেন যে পৌরসভার তারেক রহমানের হাত ধরেই 2006 সালে কিন্তু আয়তন বেড়েছিল 14 বর্গ কিলোমিটার থেকে 70 বর্গ কিলোমিটার। ওনার হাত ধরে কিন্তু এবার বগুড়া সিটি কর্পোরেশন কিন্তু বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন রূপান্তর হচ্ছে। এতে বগুড়াবাসী খুব খুশি। সাথী, ধন্যবাদ মোহন।